মিম্মির গল্পের ঝুড়ি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। শুরু করতে যাচ্ছি প্রখ্যাত সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাস অরণ্যে দিনরাত্রি। আজ শুনবেন উপন্যাসটির পঞ্চম পর্ব। মেয়ে পুরুষের একটা দল মাদল বাজাতে বাজাতে হাট ছেড়ে চলে যাচ্ছিল। কিছু না ভেবেই রবি তাদের সঙ্গ নেয়। ওরা কিছু বলেনি। তোয়ালে শার্ট আর সাদা প্যান্ট পরা একটি লম্বা শক্ত চেহারার বাবু ওদের সঙ্গে আসছে। তবু ওরা কিছু বলেনি। ঢ্যাং ঢ্যাং করে অকারণে মাদল বাজাচ্ছিল একটা বুড়ো। দু তিনজন নাচের ভঙ্গিতে দুলছিল। ওরা হাঁড়িয়া খেয়ে নেশা করেছে। মাইল দেড়েক সেরকম যাবার পর একটা গ্রামের সীমানায় পৌঁছল। এদের সঙ্গে আসবার আগে রবি কিছুই চিন্তা করেনি। হাট দেখে সে বিরক্ত হয়ে উঠেছিল। ঘুরতে ভালো লাগছিল না। শেখর যখন জুয়া খেলায় মাতল, সে তখন একটু সরে দাঁড়িয়ে সিগারেট ধরিয়েছিল। হঠাৎ মাদলের আওয়াজ শুনে ফিরে তাকায়। বুড়োটা নেশার ঘোরে ঝুঁকে ঝুঁকে পড়ছে। মাদলের ভারও যেন সইতে পারছে না, কিন্তু সরু সরু আঙ্গুলে বোল খুলছে স্পষ্ট, পিড়কা পিটাং পিড়কা পিটাং পিড়কা পিটাং। সেই বাজনার মধ্যে এমন একটা অপূর্ব দোলানি, রবির শরীরেও লেগেছিল সেই দোলা। পায়ে পায়ে রবি সেদিকে এগিয়ে এসেছিল। তার শরীরটাও দুলতে শুরু করেছে ততক্ষণে সেই মাদলের তালে তালে। বুড়োটার পিছন পিছন চলেছে একটা ছোটোখাটো শোভাযাত্রা। জন্দাস 12 মেয়ে পুরুষ, কয়েকটা বাচ্চাও। রবির তখন মনে হয়েছিল তার বন্ধুদের চেয়েও এদের সঙ্গেই তার যোগ বেশি। সে ওদেরই একজন হতে চায়। কোনো দ্বিধা না করে রবি ওদের দলে মিশে নাচতে শুরু করেছিল। কয়েকজন ফিরে তাকিয়েছে, মেয়েরা মুচকি হেসেছে, কিন্তু কেউ আপত্তি করেনি। আরও 2-4 সাঁওতাল, ওরাও মেয়ে পুরুষ মাঝপথে যোগ দিল ওই দলে। যেন একটা নদী চলেছে, যেখান থেকে জল এসে মেশে মিশুক। মাঠের আলপথ ধরে নাচতে নাচতে এগিয়েছিল দলটা। কতদূর যাবে রবি কিছু ঠিক করেনি। একটু পরে কালকের সেই মেয়েটাকে দেখেছিল সে। গ্রামের প্রথম বাড়িটার ছকছকে মাটির দেওয়া, উঠোনে কয়েকটা খাটিয়া বিছানো, একটা চকচকে চেহারার কচি আম গাছ ঠিক মাঝ উঠোন ফুঁড়ে বেরিয়েছে। এক পাশের ঘরে ঢেকিতে পাট দিচ্ছে একটা বুড়ি। সেই মাদল বাজানো বুড়োটা একটা খাটিয়ায় বসে বলল, এ বিটিয়া, 2 আনার হাড়িয়া রসা মিলবেক। গৃহস্থ বাড়ি হলেও সেখানে হাড়িয়া চোলাই হয়। গায়ের মানুষ বাড়ি ফেরার মুখে যার যা ইচ্ছে খেয়ে যায়। আশ্চর্য ব্যাপার, এই যে দলটি এলো, এরা সবাই সবাইয়ের আত্মীয় বা চেনা নয়, স্রেফ একসঙ্গে জুটেছে ওই মাদল বাজনার ছন্দের আকর্ষণে। সঞ্জয় ঠিকই বলেছিল, সাঁওতালদের জীবনযাত্রা অনেকটা সভ্য আমেরিকানদের মতন। মেয়ে পুরুষ একসঙ্গে মিলছে, খোলাখুলি নাচছে, মদ খাচ্ছে, কোথাও কোনো আড়ষ্টতা নেই। নীলপাড় শাড়ি পরা মেয়েটিকে রবি আগে থেকেই চোখে চোখে রেখেছিল। এবার একটা খাটিয়ায় সে মেয়েটির পাশে গিয়ে বসল। বলল, আমাকেও 2 আনার হাড়িয়া। তারপর সে মেয়েটির দিকে ফিরে বলল, তুই খাবি? মেয়েটি অভিমানে ঠোঁট ফুলিয়ে বলল, তুই তো কাল আমাকে ফিরিয়ে দিচ্ছিলি। কথাটা শুনেই খুব কষ্ট হলো রবির। শেখরের উপর রাগ হলো। কাল এই মেয়েটা আরও 2টি মেয়ের সঙ্গে ওদের বাংলায় কাজ চাইতে গিয়েছিল, ওরা ফিরিয়ে দিয়েছে। এইরকম মেয়েকে কেউ ফিরিয়ে দেয়? বরং ওদের ধন্য হয়ে যাওয়া উচিত ছিল। এই মেয়ে, এর শরীরের মতন মনও স্পষ্ট, এর ক্ষুধা স্পষ্ট, দাবি স্পষ্ট, অভিমান স্পষ্ট। রবি তো এইরকম সরলতার জন্যই উন্মুখ হয়েছিল। রবি মেয়েটির দিকে গভীরভাবে তাকালো। আজ আর ফেরাবো না। তোর স্বামী কোনজন? মেয়েটি খিলখিল করে হেসে সুর করে বলল, ও তো কবে মরে গেছে, এতদিনে কোথায় আবার খোকা হয়ে জন্মালো। আধ ঘন্টার মধ্যে রবি জমিয়ে নিল আসর। পকেট থেকে সে ফরফর করে একটার পর একটা নোট বার করতে লাগলো। সবাইকে হাঁড়িয়া খাওয়ালো। বেশি নয়, মাত্র 7 টাকা খরচ করতেই সে বাড়ির সমস্ত হাঁড়িয়া মদ শেষ হয়ে গেল। দল শুদ্ধ সকলেই তখন টং। নুন লাগানো সেদ্ধ ছোলা আর কাঁচা লঙ্কা খেয়ে খেয়ে পেট ভরে গেল। রবির অসম্ভব ভালো লাগছে। সে জামাটা খুলে মাথায় পাগড়ির মতন বেঁধে ওদের সঙ্গে হৈ হৈ করে নাচতে লাগলো।
যেন শব্দ শুনতে পাচ্ছে রবি। পটপট করে ওর এক একটা বাঁধন ছিঁড়ে যাচ্ছে। কলকাতা, তপতি, অফিস, বাবা মা সব ছিঁড়ে যাচ্ছে। আদিম বনবাসী মানুষের পূর্ণ স্বাধীনতার স্বাদ পাচ্ছে সে এখন। ক্রিকেট খেলার মাঠেও রবি এতটা সাবলীল কোনোদিন হয়নি। ডান পায়ে একটু খোঁড়াচ্ছে, কিন্তু তবুও নাচের তালে তালে পা মেলাতে অসুবিধে হচ্ছে না তার। গানের সঙ্গে সুর মিলিয়েছে। কোকিলা বাসা খুঁজে বাসা নাই, কাউয়োর বাসা আছে ছেনা নাই, কাউয়ো কোকিলায় বিয়া হবে। ক্রমশ ভিড় বাড়ছে। হাট ফেরত নারী পুরুষ যাবার পথে এ বাড়ির নাচ গান শুনে আকৃষ্ট হয়ে এসে যে যার হাতের সওদা নামিয়ে রেখে ভিড়ে যাচ্ছে দলের মধ্যে। কার বাড়ি, কে কার চেনা, এসবের কোনো বালাই নেই। নাচ গান হচ্ছে তো সেই তো যথেষ্ট নেমন্তন্ন। এরকম অবিমিশ্র আনন্দের স্বাদ রবি কখনো পায়নি। সেই বুড়োটার ক্ষমতা অসাধারণ। এতক্ষণ ধরে মদ খেয়ে যাচ্ছে, নেশায় শরীর টলমল, নাচের ঝোঁকে দু একবার হুমড়ি খেয়ে পড়ে যাচ্ছে মাটিতে, কিন্তু মাদলের বোল নির্ভুল স্পষ্ট। উঠোন ভর্তি একরাশ মুরগি ছাগল, সেগুলোও পায়ে পায়ে ঘুরছে। খানিকটা বাদে ওই ভিড়ের মধ্যে রবি দেখতে পেল লখাকে। পুরনো কথা যেন সব কিছুই ভুলে গেছে রবি। কাল যে লখাকে মেরেছে সে কথাও মনে নেই। হাঁড়িয়ার নেশা রবিকে পেয়ে বসেছে। সে লখাকে ডেকে হুকুম করল, এই লখা, এখানে হাঁড়িয়া ফুরিয়ে গেছে, এই নে টাকা, যেখান থেকে পারিস হাঁড়িয়ে নিয়ে আয়। খানিকটা বাদে রবি উঠোন থেকে বেরিয়ে যাচ্ছিল। মেয়েটা এসে বলল, কোথায় যেছিস? রবির কোনো দ্বিধা হলো না, গলা একটু কাঁপল না। স্পষ্টভাবে বলল, দাঁড়া, পেচ্ছাপ করে আসছি। মেয়েটারও কোনো দ্বিধা নেই। সে বলল, চল, তোকে জায়গা দেখায় দিচ্ছি, সাপখোপ আছে না জংলায়। মেয়েটা ওকে নিয়ে এলো। বাড়ি থেকে খানিকটা দূরে মাঠের মধ্যে একটা মোটা গাছের গুঁড়ি ফেলা, সেই জায়গাটা দেখালো। মেয়েটা কাছেই দাঁড়িয়ে রইল, যেন এর মধ্যে কোনোই অস্বাভাবিকতা নেই। রবি জিজ্ঞেস করল, তোর নাম কি? দুলি। আর তুহার নাম তো রবি। তুই কি করে জানলি? কাল ওই যে রাগী পাগলা বাবুটা রবি রবিই বুলাচ্ছিল। রবি হয়তো এক পলক শেখরের মুখটা দেখতে পেল, হেসে বলল, হ্যাঁ, ওই রাগী বাবুটা সত্যিই পাগলা। আচ্ছা দুলি, তুই কাল আমাদের বাংলোয় গিয়েছিলি কেন? কাম ঢুনতে। কাম মিলে না 5 রোজ। তোর মতো একটু পাতলা বাবু একবার আমাকে বলেছিল কলকাতা নিয়ে যাবে। বাবুটো আর এলো না, বেমারি হলো না মরে গেল। তুই কলকাতায় যেতে চাস কেন? কলকাতায় কত কাম মেলে। আর সাল ফুলমণি গেল, এখন তো সে লাল ব্লাউজ কিনছে, খুপার জাল কিনছে। কলকাতা আর কলকাতা, এদিকে সবারই মুখে কলকাতা একটা ম্যাজিক শব্দ। কলকাতায় সব সমস্যার সমাধান, কলকাতায় গেলেই চাকরি। রবি বিরক্তভাবে হাসল। এখান থেকে তো টাটানগর কাছে, কাজ পাবার সম্ভাবনা সেখানেই বেশি। তবুও কলকাতা এত মোহময়। কলকাতায় রাজমিস্ত্রিদের কাজে যোগান দেবার জন্য কিছু কিছু আদিবাসী মেয়েদের সে দেখেছে, কিংবা রাস্তা বানানোর কাজে। ছাপা শাড়ি উঁচু করে পরা, অনেক সময় পিঠে বোচকা বাঁধা শিশু। হ্যাঁ, লাল ব্লাউজ পরে তারা। মাথায় খোঁপায় জাল পড়তেও পারে, তার জন্য দাম দিতে হয়। চামড়া খসখসে হয়ে আসে, চোখ শুকিয়ে যায়। কলকাতার হাওয়া এরকম। এই মেয়েটা ধলভূমগড়ের বাজারে 5 দিন বসে থেকেও কোনো কাজ পায় না। ব্লাউজ কেনার সামর্থ্য হয়নি, পেটে ভাতও জোটে না রোজ। তবু এরকম মসৃণ ভরাট শরীর কি করে পায় কে জানে। মাঠ ভর্তি চাঁদের আলো নেমেছে, সেই আলো পিছলে যাচ্ছে মেয়েটার শরীরে। রবি বলল, আমরা আর ওখানে ফিরে যাব না, চল মাঠের মধ্যে গিয়ে তুই আর আমি বসি। মেয়েটার চোখ চকচক করে উঠল, যেন সে ধন্য হয়ে গেল। তার জীবন সার্থক। কত তো মেয়ে ছিল, কিন্তু শুধু তাকেই কলকাতার ফর্সা বাবুটা দয়া করেছে, আলাদা তার সঙ্গে বসতে চেয়েছে। ধন্য তার জীবন। সে উঠে এসে
সরাসরি রবির হাতটা ধরল। পাখির বাসার মতন গরম তার হাত। সে পরম অনুনয় ভরা গলায় বলল, আমায় টাকা দিবি? আমি খোপার জাল কিনবো, একটু লাল ব্লাউজ কিনবো। রবির মনে হলো এই তো সবচেয়ে সরল ও স্বাভাবিক। ওর নেই, ও চাইছে। রবির আছে, রবি দেবে। যে দেবে সে তার বদলেও কিছু নেবে। সবারই ভিন্ন ভিন্ন রকম দেবার জিনিস আছে, অথচ তপতির জন্য সে। রবি পকেটে হাত ভরে যা ছিল সব তুলে আনলো। মাত্র 14টা টাকা ছিল। সব তার হাতে গুঁজে দিতে দুলি অসম্ভব রকম উৎফুল্ল হয়ে উঠল। রবির শরীরের সঙ্গে নিজের দেহ লেপটে আদুরে গলায় বলল, বাবু তুই রাজা হবি। রবি হাত দিয়ে দুলির হাত বেষ্টন করল। একটা হাত দুলির বুকে রেখে আরেক হাত ওর মুখে বুলাতে লাগলো। নরম মসৃণ চামড়া ভিজে ভিজে গরম, সারা শরীরটা কাঁপছে। দুলি ফিসফিস করে বলল, চল। মাঠ পেরিয়ে ওরা আবার বনের মধ্যে ঢুকল। অন্ধকারে রবি কিছু দেখতে পায় না, শুধু অস্পষ্ট চাঁদের আলোয় দুলির শরীরটাই তার কাছে স্পষ্ট। দুলির সব কিছু চেনা। অরণ্যের প্রতিটি গাছের মাঝখানের ফাঁকটুকু যেন তার মুখস্থ। শিশুর হাত ধরে যেমন অন্ধবৃদ্ধ যায়, সেই রকম রবি বুঝতে পেরেছিল দুলির ছটফটে পায়রার মতন শরীরটা ছুঁয়ে থেকেই সে ঠিক জায়গায় পৌঁছে যাবে। কোনো সংক্ষিপ্ত রাস্তা দিয়ে দুলি সেই ভাঙ্গা মিলিটারি ব্যারাকে গিয়ে পৌঁছল। গতকালের এঁটো শালপাতাগুলো সেখানে তখনও পড়ে আছে। ইট পাতা উনুনের ওপর কালো হাঁড়ি। কাল মেয়ে 3টে এখানে ধুন্দুল সেদ্ধ আর ভাত খেয়ে পেটের জ্বালা মিটিয়েছে। আজ তাদের মধ্যে দুলি একা এখানে এসেছে এক রাজপুত্রের হাত ধরে। রেলগুদামের বাবু হারাধন বাবুর বাড়িতে বাগানের আগাছা পরিষ্কারের কাজ করতে গিয়েছিল দুলি। বাবুর ভাইপো তার কাছাকাছি এসে দাঁড়িয়েছিল। কী কথায় একবার যেন তার হাত ধরেছিল। বাবু দেখতে পেয়ে নিজের লোককে কিচ্ছু বলেনি। দুলির নাকের ওপর একটা থাপ্পড় মেরে টেনে ফেলে দিয়েছিল। তার নিজের মরদটা যতদিন বেঁচে ছিল সেও তাকে মারত। মার খেয়েছে ঠিকাদারের কাছে, রাজমিস্ত্রির কাছে। যারা টাকা দিয়ে কাজ করায় তারা মাঝে মাঝে মারবে, গালাগালি দেবে, একটু দোষ পেলেই টাকা কেটে নেবে, এসব তার কাছে স্বাভাবিক। শুধু আজ এই একটা বাবু, সব বাবুর সেরা বাবু, যত্ন করে হাত রেখেছে তার কোমরে। কি আদর করে ফিসফিস করে কথা বলছে কানে কানে। দুলির কোনো লজ্জা নেই। পা দিয়ে জায়গাটা পরিষ্কার করে সে রবির হাত ধরে টেনে তাকে বসালো মাটিতে। তারপর রবির সেই হাতখানা সে তার বুকের উপর রাখল। নির্নিমেষে তাকিয়ে রইল রবির দিকে। কত কথা বলতে ইচ্ছে করছে, কিন্তু সে কোনো কথা জানে না। সব কথা একসঙ্গে বলার একমাত্র ভাষায় সে আপন মনে হেসে উঠল। এই রাত তার জীবনের শ্রেষ্ঠ রাত। সে কাজ পায় না, তার স্বামী নেই, সে একটা সামান্য হতভাগ্য প্রাণী। আর এই সুন্দরপানা বাবুটা এত লোক থাকতে তাকেই আদর করছে। তার এই সামান্য শরীরটাকে নিয়ে কত খেলা করছে। এত সৌভাগ্য সে কোনোদিন ভাবতে পেরেছিল? ফুলমণির চেয়েও আজ সে বেশি সৌভাগ্যবতী। এক কথায় বাবুটা তাকে 10 টাকা আর 4 টাকা দিয়ে দিল। ওই টাকার বদলে সে কত কাজ করে দিতে রাজি ছিল। সে এজন্য কুয়ো থেকে 500 বালতি জল তুলে দিতে পারত, 7 দিন ঝাঁকা ঝাঁকা ইট বইতে পারত। বাবুটা সেসব কিচ্ছু চায় না, বরং বাবুটা উল্টে তাকে কত আদর করছে। রবিও কোনো কথা বলছে না। দুলির শরীরের বিভিন্ন জায়গায় হাত বুলোতে বুলোতে সে এক ধরনের শিহরণ বোধ করছে ঠিকই, কিন্তু সঙ্গে সঙ্গে তার বুকে এসে জমা হচ্ছে রাগ আর অভিমান। 27 বছর বয়স। এর আগে রবি কখনো কোনো মেয়েকে এমনভাবে স্পর্শ করেনি। অনেক মেয়ের সঙ্গে পরিচয় হয়েছে তার, অনেক মেয়ে তাকে অন্তরঙ্গতার ইঙ্গিত দিয়েছে, কিন্তু রবি তপস্বীর মতন নিজেকে পবিত্র রেখেছিল শুধু একজনের জন্য। তপতী সান্যাল, নিউ আলিপুরে। রবির হাতে হাত রেখে বলেছিল, তপতির মুখখানা অন্ধকারে জলজল করে উঠল। রক্তবর্ণের ঠোঁট, দেবী দুর্লভ দুটি টানা টানা চোখ। এই তপতিকেই রবি একদিন দেখেছিল।
অসহ্য রাগে রবির বুক গুমড়ে উঠল। সে সব কিছু ভেঙে ফেলবে, লণ্ডভণ্ড করে দেবে। একটা চাপা আওয়াজ করে রবি পাগলা পশুর মতন দুলির বাহু কামড়ে ধরল। ভয় পেয়ে দুলি চিৎকার করে উঠতেই রবি সদ্বিদ ফিরে পেল। তাড়াতাড়ি বলল, না তোকে না, তোকে না, তুই খুব ভালো, তোকে আমি খুব ভালোবাসবো। মাটিতে চিত হয়ে শুয়ে পড়ল রবি। দুলিকেও পাশে শোয়ালো নিজের হাতের ওপর। মাথার ওপর জ্যোৎস্না ধোয়া নীল আকাশ, তাতে অসংখ্য তারা। এত বেশি তারা কলকাতার বাইরের আকাশেই দেখা যায়। কোমরবন্ধে তলোয়ার ঝুলিয়ে পা ফাঁক করে দাঁড়িয়ে আছে কালপুরুষ। রবি বলল, তুমি দেখো। শাড়িটা খুলে ফেলেছে দুলি। আনন্দে উহ উহ শব্দ করছে। অন্ধকারে মিশে আছে ওর কালো দৃঢ় শরীর। রবি ওর বুকে আঙুল রেখেছে, কোমর বেষ্টন করে সুরসুরি দিচ্ছে। দুলির মুখে রসুন রসুন গন্ধ, চুলে বাসি জলের গন্ধ, শরীরে শ্যাওলার গন্ধ। দুলির ঠোঁট বড় বেশি নোনতা, বুক নোনতা। এসব গন্ধ আর স্বাদ যে খুব মনোরম তা নয়, কিন্তু এতকাল মেয়েদের কাছে এলেই রবি পেয়েছে শুধু শ্যাম্পুর গন্ধ, সাবানের গন্ধ, পাউডারের গন্ধ, স্নোর গন্ধ। সেই সব গন্ধ প্রত্যেকটি রুচিশীল, কিন্তু এই রকম একটি প্রাকৃতিক সরলতার জন্য যে রবির মন এমন উন্মুখ হয়েছিল রবি তা নিজেই জানত না। চিরকাল কলকাতা শহরে মানুষ, কোনোদিন গ্রামে থাকেনি, কোনোদিন খালি পায়ে হাঁটেনি। নাগরিক গন্ধ, নাগরিক হাওয়ায় সে চিরকাল অভ্যস্ত, কিন্তু আজ এই মাটিতে শুয়ে থাকা তার কাছে মনে হচ্ছে কত স্বাভাবিক, যেন কতকাল এইরকম জঙ্গলে শুয়ে থেকেছে সে। যে কোনো নারীকে পাশে শোবার জন্য ডেকেছে। জঙ্গলের জীবনই মানুষের রক্তে এখনও মিশে আছে, একটুও ভুলতে পারেনি। পাগলের মতন ছটফট করতে লাগলো রবি। দুলির গায়ের গন্ধ শুঁকতে শুঁকতে এক সময় সে তার সম্পূর্ণ শরীরটাকে নিজের শরীরের সঙ্গে মিশিয়ে নিল। মেয়েটার শরীরে যেন কোনো হাড় নেই, চামড়া দিয়ে আগুনের হলকা বেরুচ্ছে। উরু দিয়ে প্রবলভাবে চেপে ধরেছে রবিকে। রবি অশ্রান্তভাবে বলতে লাগলো, তুই খুব ভালো, তুই খুব ভালো, আমি আমি তোকে এতদিন চেয়েছিলাম, আর কাউকে চাই না। তার নিঃশ্বাস এত ঘন ঘন যেন দম আটকে আসবে। রবির শুকনো দগ্ধ বুকের মধ্যে যেন এতদিনে একটা সত্যিকারের নরম হাতের ছোঁয়া। খানিকক্ষণ পর মাটিতে চিত হয়ে পাশাপাশি শুয়ে রইল ওরা। চাঁদ এখন এসে পড়েছে মাথার ওপর, ঠিকরে পড়ছে জ্যোৎস্না। রোদ্দুর আড়াল করার মতোই রবি চোখের সামনে হাত দিয়ে জ্যোৎস্না আড়াল করছে। ও শরীরের ওপর রাখা দুলির একটা ঠান্ডা হাত। রাত এখন কত তার ঠিক নেই। রবির তখন কিছুই মনে পড়ছে না। কলকাতা নয়, বাংলোর বন্ধুরা নয়, শুধু চোখের সামনে একটা জ্যোৎস্না আড়াল করা হাত। দুলি রবিকে একটা ঠেলা দিয়ে বলল, বাবু তুই আমায় কলকাতা নিয়ে যাবি? রবি বলল, না। নিয়ে যাবি না? না, কলকাতা ভালো না। তুই চলে যাবি? না, আমি যাব না, আমি এখানেই থাকব। কথাটা শুনে দুলির কি মনে হলো কে জানে? সে ধর্মর করে উঠে কনুইতে ভর দিয়ে রবির মুখের দিকে একদৃষ্টে তাকিয়ে রইল। তারপর একটা বড় নিঃশ্বাস ফেলে সাধারণ গলায় বলল, যা ঝুটবাত, তুই এখানে কেন থাকবি? তুই কলকাতায় কত ভারী ভারী কাম করবি, পয়সা কামাবি, এখানে এ জঙ্গলে কি আছে? রবি হাত দিয়ে তার মুখ চাপা দিয়ে বলল, থাক, চুপ কর, এখন কলকাতার কথা আমার মনে করতে ইচ্ছে করছে না। খানিকটা বাদে রবির সব মনে পড়ল। খেয়াল হলো বাংলোয় ফেরার কথা। উঠে পোশাক পরে বলল, চল দুলি, আমার রাস্তা দেখিয়ে দিবি। দুলি তখনও উঠতে চায় না। তার ইচ্ছে সারা রাত এখানেই থাকে। এত আনন্দ তার জীবনে আর কখনো কি আসবে? এখনই সে শেষ করতে চায় না। কিন্তু দুলি তবু উঠে পড়ল। সামনেই সে পাকা রাস্তা। রাস্তা পেরিয়ে ওপারে জঙ্গলে আবার ঢুকল। মাঝে মাঝে এখানে ওখানে জঙ্গলে শুকনো পাতা ভাঙার আওয়াজ, যেন অলৌকিক মুহূর্তে অশরীরা জঙ্গলে হেঁটে বেড়াচ্ছে। দুলি তখনও রবির শরীরের সঙ্গে লেগে আছে। মাঝে মাঝে বড় বড়
আরামের নিঃশ্বাস ফেলছে। রবি সিগারেট ধরালো। একটু বাদেই সামনে কয়েকটি অস্পষ্ট ছায়ামূর্তি চোখে পড়ল। রবি বুঝতে পারল তার বন্ধুরা তাকে খুঁজতে বেরিয়েছে। রবি চেঁচিয়ে উঠল, শেখর, আমি এখানে। ওপাশ থেকে কোনো সাড়া এলো না। পায়ের শব্দ থেমে গেল। রবি আবার বলল, শেখর, কে? এবার ওদিক থেকেই উত্তর এলো, ওই সেই হারামি বাবুটা। গলার আওয়াজ শুনেই রবি চিনতে পারল। দুলি ভয়ে কেঁপে উঠল। তার রাজকুমারের এবার বিপদ। অন্ধকার থেকে জ্যোৎস্নার নিচে এগিয়ে এলো 4টি ছায়ামূর্তি। প্রত্যেকের হাতে লাঠি। তার মধ্যে একজন লখা, আরেকজন শার্ট প্যান্ট পরা সাঁওতাল। স্পষ্টতই সে কোনো সাহেবের বাড়ির খানসামা কিংবা সহিস ছিল, কিংবা মিশনারিদের কাছে লেখাপড়া শিখেছে। কেননা সে ব্রিটিশ উচ্চারণে বলে উঠল, ইউ ব্যাস্টার্ড, ইউ সন অফ আ বিচ, ইউ থিঙ্ক সান্থাল গার্লস আর ফ্রি? রবি গর্জন করে উঠল, কে রে, কে তুই? আর কিছু বলার আগেই একটা লাঠির ঘা লাগলো রবির আহত পায়ে। দুলি কোকিয়ে উঠল ভয়ে। একজন এসে দুলির মুখ চাপা দিল। রবি আহত নেকড়ের মতো শূন্যে লাফিয়ে উঠে দাঁতে দাঁত ঘষে বলল, হারামজাদা! সে লখার টুটি চেপে ধরতে গেল। লখা এক ঝটকা দিয়ে ওকে ফেলে দিতেই আরেকজন আবার লাঠির ঘা কষালো। আঘাতটা লাগলো রবির ঘাড়ে। এক মুহূর্তের জন্য চোখে অন্ধকার দেখে রবি মাথা ঘুরে পড়ে গেল মাটিতে। সঙ্গে সঙ্গে কয়েক পাক গড়িয়ে গিয়ে আবার উঠে দাঁড়ালো। এখন সে ছুটে পালাতে পারে। তার এক পায়ে ব্যথা হলেও তার সঙ্গে ছুটে কেউ পারবে না। কিন্তু রবির সে কথা মনেই পড়ল না। সোজা হয়ে দাঁড়িয়ে সমস্ত পৃথিবীর উপর দারুণ ঘৃণায় সে থু করে থুতু ফেলল। ওদের মধ্যে একজন দুলির হাত দুটো পিছমোড়া করে শক্তভাবে ধরে আছে, অন্য হাতে দুলির মুখ চাপা দেওয়া। বাকি 3 জন রবিকে আবার আক্রমণ করার জন্য উদ্যত। রবির সমস্ত শিরা উপশিরা সজাগ হয়ে উঠল। অন্যদের ছেড়ে সে লখার দিকে জ্বলন্ত চোখে তাকালো। প্যান্ট পরা লোকটি লাঠি তুলতেই রবি তাকে বিদ্যুৎ গতিতে পাশ কাটিয়ে গেল। দাঁতে দাঁত চেপে হারামজাদা বলে সে লাফিয়ে গিয়ে ধরল লখার ঘাড়। মুহূর্তের মধ্যে তাকে ঘুরিয়ে সামনের দিকে এনে নাকের পাশে মারল একটা প্রবল ঘুষি। হাতের মুঠোটা তার তক্ষুনি রক্তে ভিজে গেল। লখারও গায়ের জোর কম নয়। রবির ওরকম ঘুষি খেয়েও সে অজ্ঞান হলো না। দুর্বোধ্য ভাষায় কি যেন চিৎকার করে সে সাঁড়াশির মতন শক্ত হাতে রবির গলা চেপে ধরতে গেল। রবি জুডোর কায়দায় হাঁটু তুলে মারল লখার চিবুকে, কিন্তু আর সরে যাবার সময় পেল না। বাকি 2 জন তাকে জাপটে ধরল পেছন থেকে, একটা গাছের সঙ্গে ঠেসে ধরল। প্যান্ট পরা লোকটা এগিয়ে এসে ঠাস করে রবির গালে একটা থাপ্পড় কষিয়ে বলল, হারামির বাচ্চা, কলকাতা থেকে এখানে ফুর্তি করতে এসেছ? এই জঙ্গলের মধ্যে পুঁতে ফেলবো আজ। রবির নড়ার ক্ষমতা নেই। চোখ দুটো স্থির করে তাকিয়ে রইল। তক্ষুনি এই গোটা পৃথিবীটা ধ্বংস করার ইচ্ছে হলো তার। সে শক্তিও তার আছে অনুভব করল। লখা নিজের চোয়াল থেকে রক্ত মুছতে মুছতে রক্তমাখা থুতু ছিটিয়ে দিল রবির মুখে। ওদের মধ্যে বাকি লোকটা একটু ভদ্র। সে হাত দিয়ে লখাকে সরিয়ে দিয়ে বলল, বাবু, আপনারা কি ভাবেন চিরকাল এক জিনিস চলবে? যাকে তাকে ধরে মারবেন? আমাদের মেয়েদের কোনো ইজ্জত নেই? আমাদের মেয়েদের নিয়ে যা খুশি করবেন? রবি গর্জন করে উঠল, পেশ করব, যে চোর তাকে নিশ্চয়ই মারব। মেয়ে আবার তোমাদের আমাদের কি? যাকে যার পছন্দ হবে। আমি কি ওকে জোর করে ধরে এনেছি? দুলি এই সময় কোনো ক্রমে হাত ছাড়িয়ে এসে আর্ত গলায় বলল, বাবুকে ছেড়ে দে, এটা ভালো বাবু। প্যান্ট পরা লোকটা এক থাপ্পড় দিয়ে দুলির কথা থামিয়ে দিল। রবিও নিজেকে ছাড়িয়ে নিল ঝটকা মেরে, তেড়ে গেল ওই লোকটার দিকে। মাথায় লাঠির ঘা পড়ায় রবি ঘুরে দাঁড়িয়ে লাঠিটা কেড়ে নেবার চেষ্টা করতে করতে এবার প্রাণপণে চেঁচিয়ে উঠল, শেখর, শেখর! সঙ্গে সঙ্গে একটা প্রবল ঘুষি পড়ল তার মুখে। রবি টলে যেতেই আবার একটা লাঠির ঘা লাগলো তার শির দাঁড়ায়। রবি মাটিতে পড়ে গেল। ধপাধপ করে জুতো শুদ্ধ লাথি এবং লাঠির ঘা পড়তে লাগলো তার শরীরে। রবির আর প্রতিরোধের ক্ষমতা নেই। অসহ্য যন্ত্রণায় আস্তে আস্তে চোখ ঝাপসা হয়ে আসছে। কিন্তু শেষ মুহূর্তে তার চেতনা হঠাৎ যেন পরিষ্কার হয়ে গেল। তার মনে হলো
এ লোকগুলো কেন তাকে মারছে? কেন সে শাস্তি পাচ্ছে? কিন্তু যাই হোক, আজ সে কোনো অন্যায় করেনি, কোনো পাপ করেনি। তার পূর্বজীবনে যত অন্যায় সে করেছে, আজ সেই জন্য সে শাস্তি পাচ্ছে। জ্ঞান হারাবার ঠিক আগে সে একটা শান্তির নিঃশ্বাস ফেলল। দুলির মুখে হাত চাপা দিয়ে তাকে ছেঁচড়ে টানতে টানতে নিয়ে সরে পড়ল সেই 4 ছায়ামূর্তি। শেখর আর জয়া বারান্দায় পা ঝুলিয়ে বসে আছে। বাগানে পাতা, চেয়ার টেবিল তুলছে রতিলাল। টেবিলের ওপর ফাঁকা ডিশগুলো পড়ে আছে, ঝকঝকে পরিষ্কার। খাবার দেবার সুযোগ হয়নি। রেঞ্জার সুখেন্দুর সঙ্গে কি যেন কথা বলছে সঞ্জয়। সেদিকে একটুক্ষণ চেয়ে থেকে শেখর জয়াকে বলল, আজ একটা মুশকিল হয়েছে। কোনো একজন মানুষ ভালো কি খারাপ আমি ঠিক বুঝতে পারি না। এই কনজারভেটর লোকটিকে ঠিক কীরকম মনে হলো তোমার? আমার তো দেখে মনে হলো বেশ ভদ্র, এলো আর চলে গেল, কোনো খাবার ছুঁলো না। অথচ শুনছি অন্যবার এসে নাকি সব খাবার হালুম করে খায়। আশ্চর্য, লোকটা তাহলে ভদ্র না ভণ্ড? জয়া হেসে বলল, আপনি সব মানুষ দেখে বুঝি ভালো কি খারাপ বিচার করতে যান? আমার তো লোকটাকে দেখে কিছুই মনে হয়নি। সব লোকই তো এরকম, খানিকটা খানিকটা ভণ্ড। যা, সব লোকই ভণ্ড হবে কেন? জয়া অন্যদিকে মুখ ফেরালো, খানিকটা উদাসীনভাবে বলল, হয়, আমি জানি। জয়ার উদাসীনতাটুকু লক্ষ্য করে শেখর চুপ করে গেল। জয়া দূরের জঙ্গলের ক্রমশ অবনত অন্ধকারের দিকে তাকিয়ে রইল এক দৃষ্টে। শেখর একটা সিগারেট ধরালো। রতিলাল কাপডিশগুলো জড়ো করেছিল এক জায়গায়। সেগুলো তুলতে গিয়েও নামিয়ে রেখে হঠাৎ শব্দ করে কেঁদে উঠল। চমকে উঠল ওরা দুজনেই। ধুতির উপর খাকি পোশাকে জোয়ান চেহারার মানুষ, সে হঠাৎ মাটিতে বসে পড়ে কান্নায় আকুল হলো। যেন অমন একজন বয়স্ক পুরুষকে ওরকমভাবে কখনো কাঁদতে দেখেনি। সেরকমভাবে জয়া বলল, ও মা, ও কি ওরকম করছে কেন? শেখর বলল, বোধহয় ওর চাকরি যাবে। লোকটা চাকরি যাবার ভয়ে ওরকম করে কাঁদছে নাকি? আমার মনে হচ্ছে ব্যাপারটা বাড়াবাড়ি। অমন কিছু আজ হয়নি যে জন্য ওর চাকরি যেতে পারে। আমার তো মনে হয় সঞ্জয়বাবু যেরকম অকারণে কনজারভেটরের সঙ্গে রাগারাগি করলেন, সেজন্যই ওর চাকরি যেতে পারে। নইলে সত্যিই তো এমন কিছুই হয়নি। সঞ্জয়টা ওই রকমই পাগলামি, যত সব। এইসব লোকদের ব্যাপারে ওর একটা গ্লানি আছে, দেখছো না? ওর কপালে ওই কাটা দাগটা। কি হয়েছিল? থাক, সে গল্প শুনে আর কি হবে। জয়া বনেদি বাড়ির মেয়েও বউ। অকারণে কৌতূহল প্রকাশ না করার একটা বংশগত শিক্ষা আছে। সেই কারণে ও বিষয়ে আর প্রশ্ন না করে আপন মনে বলল, বড্ড বাড়াবাড়ি হচ্ছে, এমন একটা কিছু না। যদি চাকরি যায়ও, আমি বাবাকে বলে আমাদের কাঠের গোলায় ওর একটা চাকরি করে দেব না হয়। আমি বাবাকে বলে আমাদের কাঠের গোলায় ওর একটা চাকরি করে দেব না হয়। সঞ্জয়ের গলার আওয়াজ ক্রমশ চড়ছে। সুখেন্দুকে সে কি যেন বোঝাতে চাইছে ব্যস্তভাবে। বারান্দা থেকে শেখর আর জয়া তাকিয়ে রইল সেদিকে। জয়া শেখরকে জিজ্ঞেস করল, আচ্ছা, সঞ্জয়বাবু কি আপনাদের অনেক দিনের বন্ধু? শেখর বলল, হ্যাঁ, ছেলেবেলার বন্ধু। এখন মাঝে মাঝে অনেক দিন দেখা হয় না, কিন্তু ছেলেবেলার বন্ধুত্ব নষ্ট হয় না কখনো। উনি কিন্তু আপনাদের 3 বন্ধুর থেকে অনেক আলাদা। কেন আলাদা? দেখলেই মনে হয় সবসময় কপাল কুঁচকে থাকেন, কি একটা ব্যাপারে যেন খুব চিন্তিত। বেড়াতে এসেও সে কথা ভুলতে পারেননি। শেখর একটু অন্যমনস্ক হয়ে গেল। হঠাৎ তার মনে পড়ল মাসখানেক আগে এক ভোরবেলা সঞ্জয় তার বাড়িতে এসে হাজির হয়েছিল। উদ্ভ্রান্ত চেহারা, ক্ষত বিক্ষত মুখ। শেখর বলল, সঞ্জয় সত্যি আমাদের মতন নয়, ও খুব ভালো ছেলে। জয়া বলল, তা দেখলেই বোঝা যায়, বড্ড বেশিই ভালো। সঞ্জয় উত্তেজিতভাবে ওদের দিকে এগিয়ে এলো। সারা মুখে তার ক্রোধ ও বেদনা। বলল, জানিস কি ব্যাপার? কল্পনা করা যায় না, কোন দেশে আছি। আজ সকাল 10টায় ডাক্তার এসে বলে গেছে ওর বউ আর একবেলাও বাঁচবে কি না সন্দেহ। আরও সারা দুপুর এখানে সাহেবদের সেবার জন্য।
ওই রেঞ্জার সুখেন্দুটা ওকে চাকরির ভয় দেখিয়ে, উফ, অমানসিক ব্যাপার। শেখর বলল, ঠিক জানতুম কোথাও একটা কিছু গণ্ডগোল আছে, ওই রেঞ্জারেরই স্বার্থ। কে জানে কার স্বার্থ? অসহ্য অসহ্য, মানুষকে মানুষ বলে গণ্য করা হয় না এদেশে। আমি রেঞ্জারকে বলেছি ওকেও যেতে হবে, আমরা সবাই রতিলালের বাড়ি যাব, চল। রতিলালের বাড়ি? আমরা ওখানে গিয়ে কি করব? বাহ, আমাদের একটা দায়িত্ব নেই? আমরা শুধু আরাম করব আর পয়সা দিয়ে দায় মেটাবো? এ সময় আমাদের সবারই ওর পাশে দাঁড়ানো দরকার। সবাই গেলে কোনো লাভই হবে না, শুধু ওকে বিব্রত করাই হবে। তাছাড়া রবি আসেনি, অপর্ণা আর অসীম কোন দিকে গেল। তুই বরং একা যা, তোর যাওয়া দরকার। দরকার? আমার একার কি দরকার? আমার একার দায়িত্ব নাকি? হ্যাঁ, তোরই যাওয়া দরকার, তাতে তোর ভালো হবে, তুই যা। তার মানে? সঞ্জয় দু চোখ একরেখায় করে তাকালো শেখরের দিকে। শেখর স্পষ্ট স্পন্দনহীন চোখে চেয়ে আছে দু এক মুহূর্ত, তারপর সঞ্জয়ের মুখে আলতো ব্যথার আভাস ভেসে উঠল। নিঃশ্বাস ফেলে চাপা গলায় সে বলল, হ্যাঁ যাই, আমি ঘুরে আসি। এতক্ষণ অস্বাভাবিক রকমের উত্তেজিত ছিল সঞ্জয়। হঠাৎ বদলে গেল। দুর্বল মানুষের মতন আস্তে আস্তে হেঁটে গিয়ে বারান্দা দিয়ে লাফিয়ে না নেমে সিঁড়ি ভাঙল। সেরকমই মন্থরভাবে এগিয়ে রতিলালের কাঁধে হাত রেখে বলল, চলো। ওদের দলটা ডাকবাংলোর এলাকার প্রান্তে পৌঁছালে শেখর চেঁচিয়ে বলল, সঞ্জয়, বেশি দেরি হলে একটা খবর পাঠাস কাউকে দিয়ে। নিরালা হয়ে যাবার পর বেশ কিছুক্ষণ শেখর আর জয়া চুপ করে বসে রইল। অন্ধকার ভারী হয়ে নেমে এসেছে। বাংলোয় আলো জ্বালা হয়নি, দৃষ্টির সীমায় কোনো আলো নেই। পাশাপাশি ওরা দুটি মূর্তি। ঝিঝির একঘেয়ে ডাক, কখনো জোর, কখনো বা মৃদু হাওয়ায় গাছের পাতায় বিভিন্ন রকম শব্দ। এক একটা পাতায় সরসরানি এমন হয় যেন মনে হয় বৃষ্টি পড়ছে, কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনাই নেই। আকাশে এক ছিটে মেঘ নেই। আস্তে আস্তে সেদিনের চাঁদ তার সেদিনের নিজস্ব রীতিতে জেল্লা ছড়াচ্ছে। খানিকটা পরে শেখর সচকিত হয়ে বলল, রুনি আর অসীম এখনো এলো না, ওদের খোঁজ করব? থাক না, একটু বেড়াচ্ছে। কিন্তু এই অন্ধকারে তোমাদের ফিরতে দেরি হয়ে যাচ্ছে না? না, এমন কিছু দেরি হয়নি। কোনো দরকার থাকলে পরমেশ্বর খবর নিতে আসতো, জানি তো এখানেই আছি। কিন্তু তোমার শ্বশুর কি ভাববেন? কি ভাববেন মানে, তোমরা দুটি মেয়ে এতগুলো ছেলে ছোকরার সঙ্গে ডাকবাংলোয় আছো। জয়া ঝরঝর করে হেসে বলল, আমার শ্বশুরের চেয়ে আপনারই ভাবনা যে বেশি দেখছি। শেখর একটু অপ্রস্তুত হয়ে বলল, না মানে ভাবতে তো পারেন, যাই হোক আমাদের সঙ্গে খুব বেশি তো চেনা নয়। বাইরে এলে অনেক কিছুই অন্যরকম। কলকাতায় আলাপ হলে সহজে আড়ষ্টতা ভাঙতে চায় না, কিন্তু বাইরে জঙ্গলের মধ্যে সব জিনিসটা সহজ হয়ে যায়। আপনার বন্ধুদের সঙ্গে তো মনে হচ্ছে যেন কতদিনের চেনা। তোমার সঙ্গে আমার তো অনেক দিনেরই চেনা। কলেজে তখন বোধ হয় তোমার দিকে দু একটা ইশারা ইঙ্গিত করেছিলাম। বাবা, কলেজে আপনি যা দুর্দান্ত ছিলেন, সব মেয়েদের আপনি ভীষণ জ্বালাতন করতেন। জ্বালাতন করব না কেন? মেয়েরা তো আমাকে পাত্তা দিতেই চাইতো না, সেজন্যই জ্বালাতন করে। বাজে কথা বলবেন না। এক মুখ দাঁড়িয়ে রেখে ময়লা জামা প্যান্ট পরে কলেজে এসে খুব বীরত্ব দেখাতেন। ক্লাসরুমের বাইরে দাঁড়িয়ে সিগারেট খাওয়া আর অসভ্য কথা বলার জন্যই তো আপনি বিখ্যাত ছিলেন। শুধু সেজন্যই বিখ্যাত ছিলাম? আমি ম্যাট্রিকে 3rd স্ট্যান্ড করেছিলাম না? ভারী তো 3rd, ফার্স্ট কিংবা সেকেন্ড তো হননি। সেজন্যই ফার্স্ট সেকেন্ড বয়দের থেকে আলাদা হবার চেষ্টায় ওরকম চ্যাংড়া সেজে থাকা। আমি তোমার সঙ্গে কোনোদিন চ্যাংড়ামি করেছি? আপনার সাহসই হতো না। একবার বন্ধুদের সঙ্গে বাজি ফেলে আপনি একটা মেয়েকে, কি যেন নাম ছিল মেয়েটার, সোফিয়া, হ্যাঁ হ্যাঁ সোফিয়া চৌধুরী, দারুণ দেখতে, ইংলিশে অনার্স ছিল। আপনি বন্ধুদের সঙ্গে বাজি ফেলে পেছন থেকে গিয়ে তার চোখ টিপে ধরেছিলেন। সারা কলেজে ছড়িয়েছিল সেই গল্প। আমি শুনে বলেছিলাম,
আমার সঙ্গে ওরকম করতে এলে চালাকি বার করে দিতাম। শেখর হাসতে হাসতে জিজ্ঞেস করল, কি করতে? জয়া ডান হাতটা মুঠো করে তুলে ধরে বলতো, গুম গুম করে পিঠে কিল মারতাম। দুজনেই অনাবিলভাবে হেসে উঠল। জয়া বলল, কিন্তু এখন আপনি অনেক শান্ত হয়ে গেছেন। শেখর খানিকটা চিন্তিতভাবে বলল, শান্ত হয়ে গেছি কি জানি, কিন্তু এই জঙ্গলে বেড়াতে এসে আমার কিন্তু সত্যিই নিজেকে খুব শান্ত লাগছে। এই দেখো না, এতক্ষণ তোমার সঙ্গে নিরালায় বসে আছি, কোথাও কেউ নেই, কিন্তু তোমার সঙ্গে একটু দুষ্টুমি করার চেষ্টা করেছি। মনে হয় আগেকার সব কিছু যেন ভুলে গেছি। তারপর শেখর হঠাৎ ধর্মর করে ওঠার চেষ্টা করে বলল, দাঁড়াও, আলোটা জ্বেলে দেই। না থাক না, এই তো বেশ। কিন্তু তোমার শ্বশুর সত্যিই কিছু ভাববেন না? যদি হঠাৎ খোঁজ করতে আসেন? আপনি এত ব্যস্ত হচ্ছেন কেন? আমার শ্বশুর কিছুই ভাববেন না। সন্ধ্যের পর তার কিছুই ভাববার সময় নেই। সন্ধ্যের সময় তিনি ঠাকুর ঘরে ঢোকেন, তারপর অন্তত 3টি ঘন্টা। সে কি, খালি বাড়িতে আর 2টি মেয়ে? বাড়ির 2টি মেয়ে নিজেদের যথেষ্ট সামলাতে পারে, তা তিনি জানেন। তাছাড়া ওরও তো কিছুক্ষণ একা থাকা দরকার। সারাদিন সংসারের সঙ্গে মানুষজনের সঙ্গে মানিয়ে চলছেন, কিন্তু কিছুক্ষণ অন্তত একা হয়ে ওর কান্নার সময় তো চাই। দুঃখ কষ্ট মানুষটার কম নাকি? শেখর ধীর স্বরে বলল, জয়া, তোমার একা থাকার দরকার হয় না। তোমার কান্নার জন্য সময়। তাকে মাঝপথে থামিয়ে দিয়ে কঠিন গলায় জয়া বলল, না, কাঁদতে যাব কেন? আমার কান্নার কি আছে? শেখর একটু চুপ করে রইল। জয়ার আংটির হিরেটা ঝিকমিক করছে অন্ধকারে। সেই হীরের জ্যোতি দেখে বোঝা যায় জয়ার হাত খুব কাছেই মাটিতে ভর দেওয়া। একটু বাদে শেখর হাত বাড়িয়ে জয়ার হাতটা ধরল, খুব নরমভাবে জিজ্ঞেস করল, 3টে বছর কেটে গেল জয়া, সত্যি তোমার কষ্ট হয় না? তুমি শরীরে কোনো জ্বালা টের পাও না? না, শরীরের মধ্যে আমি সবসময় একটা অপমান টের পাই। কিসের? বুঝতে পারলেন না? ভালোবেসে বিয়ে করলুম, সে কেন দূর দেশে গিয়ে আত্মহত্যা করল? এই রহস্য যতদিন না বুঝতে পারি ততদিন নিজের প্রতি একটা অপমান। হয়তো আত্মহত্যা নাও হতে পারে, যদি দুর্ঘটনা হয়। তাহলেও বিলেত যাবার কি দরকার ছিল? বাড়িতে কোনো অভাব নেই, ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ছিল, তবু আমাদের কারুকে না জানিয়ে চুপি চুপি সব ব্যবস্থা করে হঠাৎ একদিন চলে যাওয়া। তোমরা আগে থেকে কিছুই বুঝতে পারোনি? আমি বোধ হয় ভালোবাসা কাকে বলে তাই কখনো বুঝতে পারিনি। শেখর এবার একটু বিরক্ত হয়ে জয়ার হাত ছেড়ে দিয়ে বলল, তোমরা মেয়েরা ভালোবাসা কথাটা নিয়ে বড্ড বাড়াবাড়ি করো। দুজনে দুজনকে পছন্দ করে বিয়ে করেছিলে, সচ্ছল সংসার, অমন সুন্দর ফুটফুটে একটা ছেলে হয়েছে। মানুষের সুখী জীবন তো একেই বলে। এর মধ্যে ভালোবাসা নিয়ে বেশি ন্যাকামিই বা আসে কোথা থেকে, আর আত্মহত্যার প্রশ্নই বা আসে কী করে? জয়া আলতোভাবে হেসে বলল, আপনি বুঝি ভালোবাসায় বিশ্বাস করেন না? করব না কেন, কিন্তু ভালোবাসা নিয়ে অতটা মাতামাতি করা আমি মোটেই পছন্দ করি না। একজনকে না পেলেই জীবনটা ব্যর্থ হয়ে গেল, ন্যাকামি। আমাদের রবিটা যেমন। যাগে, তোমরা দুজনে পছন্দ করে বিয়ে করেছিলে, তারপর মতের অমিল হতেও বা পারে কখনো সখনো, একটু একটু অন্যদের সঙ্গেও ফষ্টি নষ্টি চলতে পারে, কিন্তু এর মধ্যে আত্মহত্যার কথা উঠে কি করে? একটু বিচলিত না হয়ে বেশ সপ্রতিভ গলায় জয়া বলল, সেই কথাই তো বলছি, আপনি বলুন না, এর মধ্যে আত্মহত্যার প্রশ্ন আসে কোথা থেকে? আমি কোনো অবিশ্বাসের কাজ করিনি, তবু কেন আমাকে তুচ্ছ করে দূরে চলে গেল? বিয়ের আগেও বলেছিল আমাকে না পেলে ওর জীবনটা ব্যর্থ হয়ে যাবে। বিয়ে করে ও তো আমাকে পেয়েছিল, তবুও কেন নিজের জীবনটা ব্যর্থ করে দিল? একটা মেয়ের কাছে এটা কত বড় প্রশ্ন আপনি বুঝতে পারছেন? ভালোবাসা ছাড়া আর কিসের কাছে আমি এর উত্তর খুঁজব? নিজের প্রশ্ন নিজেরই কাছে ফিরে আসায় উত্তর দিতে না পেরে শেখর একটু অপ্রস্তুত হয়ে পড়ল। আবার কিছুক্ষণ চুপ করে থেকে বলল, কি জানি, এসব সমস্যা নিয়ে আমার মাথা ঘামাতে ইচ্ছে করে না। এখানে সব অন্যরকম, আমি একটু শোবো। অনুমতির অপেক্ষা না করেই ঝুঁকে পড়ে শেখর জয়ার কোলের উপর মাথা রাখল। জয়া আপত্তি করল না,
বরং নিজের দুই উরু সমান করে বিশাল কোল পেতে দিল। শেখর উপরে তাকালো। জয়ার দুই চোখের অস্পষ্ট আভাস দেখতে পাওয়া যায় অন্ধকারে। বিধবা কথাটার মধ্যে দারুণ নিঃস্বতা আছে, কিন্তু জয়ার মাংসল দুই উরু ও ভরাট কোল, বেশবাস ভেদ করে বেরিয়ে আসা শরীরের চাপা সুগন্ধ জয়াকে শুধু নারী বলেই মনে হয়। শেখরের শরীরটা হালকা হয়ে এলো। চাপা গলায় বলল, জয়া, কলেজে পড়ার সময় তোমাকে আমি একদিন আইসক্রিম খেতে আমার সঙ্গে কোয়ালিটিতে যেতে বলেছিলাম, তুমি যাওনি। যদি যেতে, গেলে কি হতো? তাহলে বলা যায় না, হয়তো আমাদের দুজনেরই জীবন অন্যরকম হতো। অন্য অনেক মেয়ে তো আপনার সঙ্গে আইসক্রিম খেতে যেতে রাজি হয়েছিল জানি, তাদের জীবন কি অন্যরকম হয়েছে? কলেজে পড়ার সময় তুমি কিন্তু খুব গম্ভীর ছিলে। কফি হাউসে কিংবা ওয়াইএমসিএতে কেউ কোনোদিন তোমায় আড্ডা দিতে দেখেনি। বাড়ির গাড়িতে কলেজে আসতে, আবার বাড়ির গাড়িতে ফিরে যেতে। কেউ কথা বলার সাহস করতো না। আমি যেদিন তোমাকে কোয়ালিটিতে যাবার কথা বললুম, তুমি যেন ভূত দেখার মতো চমকে উঠেছিলে। তুমি বলেছিলে, আমি না না, আমি কোথাও যাই না, গেলেও আপনার সঙ্গে যাব কেন? শেখর জয়ার গলা নকল করছিল বলে জয়া রেগে উঠে শেখরের চুলের মুঠি ধরে ঝাঁকিয়ে বলল, মোটেই আমি ওরকমভাবে বলিনি। ইস, আমি ভয় পাবো। শেখর দুহাত উঁচু করে জয়ার কোমরে সুরসুরি দেবার চেষ্টা করে বলল, হ্যাঁ নিশ্চয়ই বলেছিলে। কেন বলেছিলে? কেন আমার সঙ্গে সেদিন যাওনি? বেশ করেছি যাইনি। কেন যাব? এক এক দিন এক একটা মেয়েকে তো ওই একই কথাই বলতেন। অনেক মেয়েই তো গেছে আপনার সঙ্গে। হ্যাঁ, কিন্তু তুমি রাজি হওনি বলেই তোমার কথাটা বেশি করে মনে আছে। আজ এই মুহূর্তে কেন জানি না মনে হচ্ছে তুমি যদি যেতে তাহলে জীবনটা... ওসব যদির কথা বাদ দিন। তাহলে তো বলা যায়, যদি আমি না জন্মাতুম... ও কি কথা? তোমার কি জীবনের ওপর এই বিতৃষ্ণা চলে এসেছে নাকি? মোটেই না। কেন? আমার কি দোষ? তোমার দোষের কথা তো বলিনি। তাহলে ওসব কথা আর বলতে হবে না। আচ্ছা, বলবো না। আমার এখানে শুয়ে থাকতে খুব ভালো লাগছে, আর একটু শুয়ে থাকি। জয়ার যে হাত শেখরের চুলের মুঠি ধরেছিল, সেই হাত এখন সেখানেই বিলি কাটছে। শেখরের যে হাত জয়ার কোমরের কাছে সুরসুরি দেবার জন্য উঠেছিল, সে হাত এখন সেখানেই থেমে আছে। খুব কাছেই জয়ার দুটি স্তন। শেখরের হাত একবারও লোভী হয়ে সেদিকে উঠতে চায়নি, বরং হাতটা নেমে এলো, ভর রাখল জয়ার উরুর পাশে। সিল্কের শাড়ি পরেছে জয়া। শেখরের হাত সেখানে ভারী আরাম পায়, যেন পরম স্নেহের ভঙ্গিতে শেখর সেখানে আস্তে আস্তে হাত বুলোতে লাগলো। কলেজ জীবনে জয়ার সঙ্গে ভালো করে আলাপও হয়নি শেখরের। এক ক্লাসে পড়ত, কিন্তু কখনো নিরালায় বসেনি দুজনে। অথচ এতদিন পরে দেখার পর কোন মন্ত্র বলে তাদের সম্পর্ক এত সহজ হয়ে এসেছে? এই জঙ্গলের নির্জনতা, পাতা আর বাতাসের ফিসফাস, অন্ধকারের নিজস্ব অবয়ব, এখানে যেন কোনো স্বভাব বিরুদ্ধ কৃত্রিমতাই মানায় না। কিছু না ভেবেই শেখর হঠাৎ প্রশ্ন করল, জয়া, তোমার বিয়ের পর কোথায় বেড়াতে গিয়েছিলে? এরকম কোনো প্রশ্নের জন্য জয়া একেবারেই প্রস্তুত ছিল না। অবাক হয়ে বলল, কেন? সে কথা জিজ্ঞেস করছেন কেন? এমনি, বিয়ের পর হানিমুনে গিয়েছিলে নিশ্চয়ই কোথাও? গিয়েছিলাম, মাউন্ট আবুতে। কিন্তু সে কথা শুনে আপনার কি হবে? বলো না, কবে গেলে, কতদিন ছিলে, এইসব। তোমার জীবনের কোনো একটা আনন্দ মধুর সময়ের কথা আমার শুনতে ইচ্ছে করছে। জয়া একটা হাত শেখরের চোখে চাপা দিয়ে বলল, বোকারাম একটি। বুঝতে পারছেন না ওই প্রসঙ্গে কোনো কথা বলার ইচ্ছে আমার নেই? দুজনেই আবার কিছুক্ষণ চুপ হয়ে রইল। দুজনেই অন্ধকারের দিকে চেয়ে আছে। অন্ধকারে প্রথমে চোখে কিছুই দেখা যায় না, কিন্তু কিছুক্ষণ চেয়ে থাকলে তারপর অন্ধকারকে অন্তত স্পষ্ট দেখা যায়। জঙ্গলে অবশ্য এখন আর অবিমিশ্র অন্ধকার নেই। কোথাও ফাঁকে ফাঁকে চাঁদের আলো পড়েছে। শেখর কিন্তু চাপ বাঁধা অন্ধকার অংশগুলোর দিকেই তাকিয়ে রইল। তাকিয়ে তাকিয়ে ক্রমশ তার অস্বস্তি জাগল। রাত বাড়ছে।
রবিটা এলো না, অসীম অপর্ণা এলো না। শেখর বলল, অসীম আর রুনি এলো না, ওরা পথ হারিয়ে ফেলেনি তো? নিশ্চিত গলায় জয়া বলল, এর মধ্যে আবার কোথায় হারাবে? তাছাড়া রুনি কখনো পথ হারায় না। কেন, টর্চ সঙ্গে নেয়নি এই অন্ধকারে? অসীমের সঙ্গেও একা গেছে, তোমার ভাবনা হচ্ছে না? হুম, আপনি রুনিকে চিনতে পারেননি। ও আমার চেয়ে বয়সে ছোট হলে কি হয়, বুদ্ধিতে আমার চেয়ে বেশি। রুনি একবার মাত্র পথ ভুল করেছিল, তাও মাঝপথ থেকে ফিরে এসেছে, আর কখনো ভুল করবে না জানি। ওইটুকু তো মেয়ে, তার সম্বন্ধে অমন জোর দিয়ে বলার কি আছে? ওইটুকু হলেও জানেন না, ও মানুষকে খুব স্পষ্ট বুঝতে পারে। কাল রবি যখন আমাদের ওখানে বিকেলবেলা। কাল রবি তোমাদের ওখানে? হ্যাঁ, কাল যখন একা গেল। যেন শেখর ঘটনাটা জানে। সেই রকমভাবে শেখর কোনো বিস্ময় প্রকাশ করল না। কাল ওরা দুজন যখন মহুয়ার দোকানে গিয়েছিল, সঞ্জয় গিয়েছিল রতিলালের বাড়িতে, রবি তো সেই সময় জয়াদের বাড়িতে যেতেই পারে, এরকম সিদ্ধান্ত নিয়ে শেখর বলল, হ্যাঁ, কাল আমরা যখন জঙ্গলে বেড়াতে গেলাম, রবি গেল না, তোমাদের বাড়িতে যাবে বলছিল। হ্যাঁ, রবি হন্তদন্ত হয়ে গেল, গিয়ে বলল, একা একা ভালো লাগছে না। আমরা তখন কাটলেট ভেজে আপনাদের জন্য পরমেশ্বরের হাত দিয়ে পাঠাবো ঠিক করছিলুম। আমরা বললাম, আপনি এসেছেন যখন ভালোই হলো, কিন্তু কীরকম বন্ধু আপনার, পাগল। আর কোনো কথাবার্তা নেই, রুনির দিকে তাকিয়ে বলল, চলো তৈরি হয়ে নাও, আমরা এখন বেড়াতে বেরোবো। আমি বললুম, সে কি, এখন বেড়াতে যাবে কি করে? কিন্তু রবি আমার দিকে তাকিয়ে কথা বলেনি, রুনির দিকে তাকিয়েছিল একদৃষ্টে। সোজাসুজি রুনির হাত ধরে টান মেরে বলল, কেন যাবে না? কেন? নিশ্চয়ই যাবে, আমার একা একা ভালো লাগছে না। শেখর এবার বিস্ময় গোপন করতে পারল না, জিজ্ঞেস করল, রুনিকে একা যেতে বলছিল? জয়া সামান্য হেসে বলল, তাই তো মনে হয়। যাই বলুন, আমার কিন্তু দারুণ ভালো লেগেছিল। তখনও তো রুনির সঙ্গে বলতে গেলে ওর ভালো করে পরিচয় হয়নি। সেই গাছতলা থেকে আমাদের বাড়িতে আসার পথটুকু পর্যন্ত যা কথা হয়েছে, কিন্তু তবুও তো একটা ছেলে সোজাসুজি এসে ওরকম হাত ধরে বলল, চলো আমার সঙ্গে বেড়াতে যেতেই হবে, এর মধ্যে এমন একটা পৌরষ আছে আমি আগে কখনো দেখিনি। কিন্তু বেচারাকে কষ্ট দিতেই হলো। রুনি হাসতে হাসতে বলল, কী করে যাব, আমরা যে এক্ষুনি ঘাটশিলা যাচ্ছি, সকালে বলেছিলুম, ভুলে গেছেন? রবি তাতেও দমেনি, বলল, ঘাটশিলা যেতে হবে না। রুনি বলল, ইস, কেন আপনার সঙ্গে যাব? ব্যাস, সঙ্গে সঙ্গে মেজাজ চড়ে গেল। রবি বলল, যাবে না? ঠিক আছে, আমি চললুম তাহলে। যেমন এসেছিল তেমনি হঠাৎ আবার তক্ষুনি চলে গেল কাটলেটগুলো হাতে নিয়ে। কত বসতে বললুম, আমি আর রুনি দুজনেই, আর বসল না। রবি চলে যাবার পর রুনি বলল, জানিস দিদি, ওকে দেখলেই মনে হয় উনি যখন আমার দিকে তাকিয়ে কথা বলছিলেন, তখন ঠিক আমাকে উদ্দেশ্য করে কথা বলছিলেন না, আমার দিকে তাকিয়ে অন্য কারোর কথা ভেবে ওসব বলছিলেন। উনি কারোর উপর খুব অভিমান করে আছেন, তাই ছটফট করছিলেন সব সময়। আমি তক্ষুনি বুঝলুম রুনি ঠিকই বলছে। বলুন, সত্যি কি না? শেখর হাসার চেষ্টা করে বলল, রবি আবার কার উপর অভিমান করে থাকবে, ও এমনিই পাগলাটে। শেখর গোপনে আবার একটু ভেবে নিল। প্রথম দিনের আলাপেই রুনিদের বাড়িতে রবি একা গিয়েছিল? বলেনি তো। রবির এ ধরনের স্বভাব নয়, কিন্তু কেন? এও আরেক ধাঁধা। শেখরের এ সম্পর্কেও আর কিছু ভাবতে ইচ্ছে করল না। শুনছিলেন প্রখ্যাত সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাস অরণ্যে দিনরাত্রি। আজ শেষ হলো উপন্যাসটির ৫ম পর্ব। পরবর্তী পর্বগুলো শোনার জন্য কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং গল্প পাঠ ভালো লাগলে লাইক এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।